এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এই দেশে আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর ইয়া দিয়া, এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে সেনাপ্রধান ওয়াকারকে ভয় পেয়ে গেলেন? কেননা শেখ হাসিনার গড়া এই সেনাপ্রধান মানেই হচ্ছে শেখ হাসিনার পেতাত্তা। শেখ হাসিনার দুইটা সৈনিককে সাথে নিয়ে বর্তমান দেশকে সামাল দিতেও ব্যাপকভাবে হিমশিম খাচ্ছেন ডক্টর ইউনূস। কেননা রাষ্ট্রপতি চুপ্পু ও সেনাপ্রধান ওয়াকার সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন সেখানে ব্যাপকভাবে ডক্টর ইউনূসের উপরে ভয়াবহ অ্যাকশন অতি দ্রুত নেওয়ার একটা আলামত প্রকাশ পেয়েছে এবং দেশের মানুষকে তারা কিঞ্চিত হাসিনার মতোই কিন্তু হুমকি দিয়ে গেছে। আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এই দেশে আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর ইয়া দিয়া, এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে। সিম্পলি আমাদের সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো ওদের লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে পুরা। আমাদের যেটাই হোক ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতনটা হয় আইবাস একটা সফটওয়্যার সিস্টেমে। আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না, বাট সে যেটা আমাকে বুঝলো স্যার এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে, এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে। যেহেতু তাদের সফটওয়্যার মাধ্যমে আমরা করতেছি, হঠাৎ করে যদি তারা আইওয়াসে আমাদের এই মানে প্রায় 15-16 লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয়, ইনক্লুডিং 3 আর্মি। তার মানে হচ্ছে যাদের এদের অ্যাকাউন্টে চলে যাওয়া হচ্ছে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে। এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিচ্ছে, এগুলো দিয়ে দিচ্ছে আর কি। তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে। যারা যারা কনসার্ন আছেন, আমি তো আর সরকারের কোনো কিছু না, আমি শুধু জাস্ট আমার পয়েন্টটাই বলতে পারি, এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলো সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে, ইভেন আমাদের এনআইডি, এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে। তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে এসএসএফ এ এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই। এখন নতুন দায়িত্বভার নিচ্ছেন যারা, অলরেডি প্রফেসর ইউনূস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে 7 সিস্টারে হতে পারে, হুইচ ইজ দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক। কারণ ভারত একটা সভরেন কান্ট্রি, আমাদের একটা সভরেন কান্ট্রি, এই সভরেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে। এই একটা জিনিস মনে রাখবেন, যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে, এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাবোটাজ করতেছে, যাতে আমাদের ব্রেনের ভিতরে ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে। একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের 2 লাখ আর্মি আছে খামাখা, 2 লাখ আর্মি আছে খামাখা। ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নি, আমি করছি। এই 2 লাখ আর্মি নেগোশিয়েট করে তারা ঢুকে পড়বে ওদের স্পেশাল ফোর্স। এই যে মুভি দেখে দেখে তারা এখন যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে। দ্যাটস বুলশিট। এই জিনিসটা এই যে এখন যে থ্রেটটা আছে এই কারণে এই যে এসএসএফ এর ভিতরে হার্ডকোর লোক আছে, ইন্ডিয়ার লোকজন থাকতে পারে, ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে। সো আমি মনে করি যে এসএসএফ এ যারা আছেন তারা এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তারপরে এসএসএফ কে ভাগ করেছিল তাদের ইয়া অনুযায়ী যে এরা বেগম খালেদা জিয়াকে ইয়া দিবে, এরা হাসিনা কে দিবে, এরকম। সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এসএসএফ এ একটা স্ক্রুটিনি করার দরকার আছে, কারণ জেনারেল নাজমুল দেখি এখনো আছেন যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন, সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট, এবং এইখানে যেটা এসএসএফ এর যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না, তারা পিরিয়ডিক্যালি যার সপ্তাহে 2-3টা করে ফ্যামিলি সম্বন্ধে, তাদের ফ্যামিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টাইটি হইতো তারা যেত, জাস্ট এটার মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য। সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ডকোর এটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার মনে হয় অবশ্যই যারা এসএসএফ বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সেই অনুযায়ী। আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করবো not to continue with General Walker. তত্ত্বাবধায়ক সরকার, they knows the best, because এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন অ্যাটলিস্ট যেটা হবে
হয়তোবা সে কোনো কিছু করবে না, কিন্তু এই ইনফরমেশনটা জায়গা মতো চলে যাবে। সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে। সো এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে অ্যাকচুয়ালি যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে আছে। আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না। আমি বললাম ঠিক আছে ভাই, তারা ইনভলভ ছিল, ওকে বলো তো তারেক সিদ্দিকী এখন কোথায় আছে। এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তারটা জানো না, দ্যাট মিনস ইউ আর সাপোর্টিং দেয়ার পারপাস, কান্ট হেল্প ইউ, সিম্পল। মোট কথা হচ্ছে এই সংস্থাগুলো যদি লয়ালিটি আর্ন করতে চায়, তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থা যারা যারা আছে এখন কে কোথায় কোন জায়গায় আছে, বিকজ দে নোজ এভরিথিং। এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে, ইউ ফেস দ্য কনসিকুয়েন্স অ্যাজ লাইক আদার্স। সো আমি মনে করি এখন এমন একটা সময়ের মধ্যে, এবং আরেকটা আমি স্ট্যাটাসকে দিয়েছি, সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম, চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে, তার এই করতে হবে সেই করতে হবে, এতদিন কিন্তু কিছু বলে নাই। কারণ কি, এই আমাদের শের বাংলা এক এক ফজলুলের একটা কথা আছে বোধহয়, যখন দেখবেন দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিরেল হয়ে গেছি। প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে, সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মানে হচ্ছে উই আর ইন আমরা সঠিক লাইনে আছি ইনশাল্লাহ। এই ক্রাইসিস টাইমটা আর প্রফেসর ইউনিস, আই সেলুট হিম, সে হিজ এ তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে, যে সেই অনুযায়ী উনি, এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে মাইন্ড ব্লোয়িং। তাকে সবাইকে এখানে হচ্ছে কি আমরা, আমি আমার অনেকগুলো লেখায় বলছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই, আরেকবার হয়ে যায় হচ্ছে র। আমাদেরকে বাংলাদেশ হইতে হবে, বাংলাদেশ। এখানে আমরা রয়ের সাথে যোগাযোগ, মানে র মানে হচ্ছে ভারতের সাথে যোগাযোগ করবো, ইন্ডিয়ার সাথে, যেটাতে আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে। বাট আমরা আমলি সরকার কি দেখলাম, আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি, বাট ওদের কাছে কিছু দিতে পারতেছি না। এই যে অসম চুক্তিগুলা। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের 4টা মেজর জিনিসপত্র হচ্ছে, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে করিডোর, একটা কি হিসাব করলাম এখন এই মুহূর্তে, মানে যে করিডোর হচ্ছে, তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলো ফ্যাক্টর আছে, এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা, আমি বলবো যে স্টেবলি ছিল এটার আগে, এই মুহূর্তে আনার পরে তারা ভাবছিল 1-2 এটাকে করে দিবে। আমি যেটা খবর পেলাম, র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে, তারা মনে হয়েছে যেন, আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে, গুলি করার দরকার নাই, তারা জাস্ট চাইনিজ রাইফেল যেটা পুলিশের কাছে আছে, আগে আর্মি যেটা ইউজ করতো, এসকেএস বলে যেটাকে, এটাতে এইম ফায়ার করতেছে, ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে, এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে, মানে মনে হচ্ছে এটা হত্যার উৎসাহে মেতে গেছে। এটার কারণটা কি? এর কারণ একটাই হচ্ছে তারা এমন ভাবে আন্দোলন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সেনাপ্রধান ওয়ার্কার সর্বশেষ দেশের আগামী নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে তার চুক্তি এবং বৈঠক হয়েছে, এটা নিয়ে কিন্তু ভারতের সাথেও তার আতাতি শুরু হয়েছে। আসলে মূলত সেনাপ্রধান কার, বাংলার নাকি ভারতের? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন? এরকম একটা প্রশ্ন কারো কারো মাথায় এসছে বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারটা দেখার পর। সেখানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন এসেছিল, এবং তার জবাবে তিনি যা বলেছেন তাতে কেউ এটার একটা ইন্টারপ্রিটেশন সামনে আনার চেষ্টা করছেন। অন্তত কারো কারো মনে, বা আমাকে যারা নিয়মিত শোনেন তাদের কারো কারো মনে এই ধরনের প্রশ্ন সম্ভবত এসেছে। কারণ আমি দেখেছি আমার তার ইন্টারভিউকে ভিত্তি করে যে ভিডিও করেছিলাম তার নিচে কেউ এই ধরনের মন্তব্য করেছেন যে তিনি ভারতের ব্যাপারে এত নমনীয় কেন, তিনি কি ভারতের কাছে নতি স্বীকার করছেন? আমরা একটা জিনিস, আমরা আসবো উনি আসলে কি বলেছেন এবং আদতে আমি তা মনে করি কিনা সে ব্যাপারে কথা বলবো। কিন্তু একটা জিনিস আমার মনে হয়, এই সরকারের একটা জিনিসকে যদি কেউ পিক করতে বলেন যে সরকারের প্রধান সফলতাকে, এই সরকারের অনেক ব্যর্থতা আছে। মানে এই সরকার আহত মানুষদেরও ঠিক মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এই গণ অভ্যুত্থানে আহত মানুষের। মানে এই একটা ব্যর্থতা যথেষ্টের বেশি টু প্রুভ যে এই সরকারটা কতটা ব্যর্থ। কিন্তু সাফল্যের কথা, অনেক ক্ষেত্রেই সাফল্য আছে কম বেশি, এবং এই ভেঙে পড়া সিস্টেমের মধ্যে তারা যতটুকু করেছেন দেশটা একেবারে উচ্ছন্নে যায়নি, এটাও বড় সাফল্য। কিন্তু একটা জায়গায় যদি সাফল্যের কথা বলা হয়, এটা অবিশ্বাস্য। সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সার্বভৌম দেশ হিসেবে তার অস্তিত্ব জানান দিয়েছে, এবং সেই রাষ্ট্রটার সামনে, যে রাষ্ট্রটা আদতে আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করেছিল এবং আমাদের সার্বভৌমত্ব আর আছে বলে মনে হয়নি যে দেশটার কারণে, সেটা ভারত। সো ভারতের সামনে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূস, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের অস্তিত্ব ভারতকে জানান দিয়েছি। যে দেশটা আমাদেরকে সার্বভৌম দেশ হিসেবে দেখতে বহুদিন চাইনি, অন্তত শেখ হাসিনার পুরো আমলে একটা কলোনি বা একটা করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছে। সো এটা একটা বিরাট সাফল্যের জায়গা, এবং মানুষ এই জিনিসটাকে প্রাণ ভরে মন ভরে উপভোগ করেছে, এবং ডক্টর ইউনূসের এই সাফল্যকে
এবং এই যে বেঞ্চমার্ক, আমি প্রায় বলি যে ডক্টর ইউনূসের উচিত ছিল অনেক জায়গায় অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাওয়া। সুশাসন, দুর্নীতি দূর করা, আইনশৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি রোধ করা, ঘুষ দুর্নীতি রোধ করা। আমি দুঃখিত, 7 মাস চলে গেল, আমি আসলে দেখিনি কোথাও তারা তেমন কোনো বেঞ্চমার্ক তৈরি করতে পারছে, যেটা পরবর্তী সরকারকে আমরা দেখিয়ে বলতে পারবো, দেখো ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল। কিন্তু এই একটা জায়গায় একটা দুর্দান্ত বেঞ্চমার্ক তিনি তৈরি করেছেন, যে ভারতের সাথে সম্পর্ক। ভবিষ্যতে এই বেঞ্চমার্কটা কাজে লাগবে এবং এটা আমাদের ভবিষ্যতের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি। তো এখন তিনি যা বলেছেন সেই বক্তব্যটা একটু পড়ি, তারপর বিদ্যমান প্রেক্ষাপটে এটাকে আমরা নতজানু হয়ে যাওয়া হিসাবে দেখব কিনা সেই আলোচনা করতে চাই। সম্পর্কের ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, খুবই ভালো সম্পর্ক, আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। বেশ কিছু বাক্য দিয়ে তিনি আসলে অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং যে কারণে অনেকের কনফিউশন হয়েছে। তিনি মানে খুবই ভালো সম্পর্ক, কোনো অবনতি হয় নাই, সব সময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এক ধরনের মনে হয় যে এনফোর্সড অপটিমিজম, খুব জোর করে গায়ের জোরে আশাবাদী হওয়া বা বাস্তবতাকে অস্বীকার করা। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না, এবং ভালো না থাকার জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই। এই সরকারের দায় নেই, আমাদের জনগণের কোনো দায় নেই, এককভাবে এই দায় ভারত সরকারের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।